নমস্কার। আমাদের চাকরির চর্চা এই এপিসোডে আমরা আজকে যাকে পেয়েছি আমাদের মধ্যে রয়েছেন ডক্টর নয়না দে, ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ 2016 ব্যাচ। এবং ম্যামকে আমরা রিকোয়েস্ট করেছিলাম কারণ এই সময়ে অ্যাকচুয়ালি ছাত্রছাত্রীরা অনেকটা বিভ্রান্ত। অনেক ছাত্রছাত্রী আমাদেরকে বলেছিলেন যে ঠিক এই মুহূর্তে ডব্লিউবিসিএস পরীক্ষা যেহেতু মাঝখানে 2 বছর হয়নি, তাই অনেকেই অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেছিলেন। ডব্লিউবিসিএস পরীক্ষার তো এইরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আবার ডব্লিউবিসিএস পরীক্ষার দিকে ফেরা, সেটা একটা দিক একাংশের যে মধ্যে এরকম একটা প্রবলেম তৈরি হয়েছে। আরেক ধরনের ছাত্রছাত্রী রয়েছেন আর একাংশের মধ্যে একটা ব্যাপার দেখা যাচ্ছে যে তারা একদম নতুন করে শুরু করবে। এখানে আমরা এই যে একাংশ রয়েছে যারা ডব্লিউবিসিএস পরীক্ষার প্রস্তুতি শুরু করেছিল, কয়েকটা ডব্লিউবিসিএস পরীক্ষা দিয়েও ফেলেছে, পরীক্ষার্থীদের একাংশ এই ধরনের পরীক্ষার্থী এবং আরেক ধরনের পরীক্ষার্থী রয়েছেন যারা ডব্লিউবিসিএস পরীক্ষা একদম নতুন শুরু করবেন। এই দুই ধরনের পরীক্ষার্থীর বেসিক সমস্যার জায়গা থেকে ম্যাম আপনার কাছে আমরা যেটা প্রথমেই জানতে চাইব যে ডব্লিউবিসিএস পরীক্ষার প্রস্তুতির সঙ্গে অন্যান্য যে সরকারি চাকরির যে প্রস্তুতির পরীক্ষা, সেই পরীক্ষাগুলোর প্রস্তুতি কোন কোন ক্ষেত্রে এক এবং কোন কোন ক্ষেত্রে আলাদা, অর্থাৎ এদের মধ্যে মিল অমিলের জায়গাটা যদি একটু আমাদের বুঝিয়ে দেন তাহলে ভালো হয় ম্যাম। প্রথমে নমস্কার জানাচ্ছি আর ধন্যবাদ ডক্টর রামকৃষ্ণ মন্ডল সাহেবকে যে এরকম একটা প্ল্যাটফর্মে বলার জন্য। কারণ সত্যি আজকে মানে সমাজে বা আজকের যেটা বললেন আপনি যে অনেকদিন ধরে ডব্লিউবিসিএস পরীক্ষার নোটিফিকেশন হয়ে পরীক্ষা হচ্ছিল না বা যে এরকম একটা কনস্টেন্সের মধ্যে চলছে, সেখানে ছাত্রছাত্রীদের ইন্সপিরেশন কমে যাওয়া বা একটু ল্যাক অফ মোটিভেশন ফিল করা, এটা খুবই স্বাভাবিক। তো যদি আমার এই ভয়েসটা বা পডকাস্টটা যদি তাদের কাছে পৌঁছায়, আশা করছি কিছু হলেও তারা একটু ইন্সপিরেশন পাবে। তো আমি একটু প্রথমে সূত্রে নিই রামকৃষ্ণ বাবুকে যে আমি ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ 2014 এক্সাম, 16 ব্যাচের 2টো ব্যাচ আছে, তো আমার 14 এক্সামের আছে। তো এখন যে সিলেবাসটা আছে 2025 এর যে ডব্লিউবিসিএস সিলেবাসটা আছে, সেটা কিন্তু 2014 এর যে সিলেবাস, যে সময় চেঞ্জ হয়েছিল, প্রথম এমসিকিউ হলো, তো সেই সিলেবাসটাই হচ্ছে। রিসেন্টলি একটা খবর মানে ছড়িয়েছিল যে হয়তো সিলেবাস চেঞ্জ হবে বা কিছু, কিন্তু এখনো পর্যন্ত যা নোটিফিকেশন আছে পিএসসি, সেই সিলেবাসে কিন্তু পরীক্ষাটা হবে যেটা 2014 হয়েছিল। তো প্রথমেই আপনি যে প্রশ্নটা করলেন মানে প্রচন্ড প্রাসঙ্গিক, যেটা এখনকার জন্য, যে অন্য সার্ভিসের যারা প্রিপারেশন নিচ্ছেন বা এই যে বিসিএস এর জন্য যারা পড়ছিলেন, তারা যে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার জন্য মানে পরীক্ষাটা হচ্ছে না বলে যারা পিছিয়ে গেছিলেন, তো তারা কিভাবে এগোবে। তো আমি একটা কথাই তোমাদেরকে বলবো, যারা দেখছো, যে ডব্লিউবিসিএস পরীক্ষার প্রিপারেশনের জন্য যে মাইন্ডসেটটা দরকার, তোমাদেরকে আগেই যখন চাকরির জন্য তোমরা ভাববে, যারা কলেজ স্টুডেন্ট আছো বা যারা প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে নিজেদের মধ্যে একটা আর্টস তৈরি করতে হবে বা ভাবনাটা অ্যানালিসিস করতে হবে যে তুমি সত্যি কি চাইছো। খুব চট জলদি একটা মানে চাকরি পেতে হবে সেরকম ব্যাপার, নাকি না আমি একটা তার আফটার এফেক্ট আছে, একটা আমার কিছু এম আছে, যেটা আমি কিছু সমাজের কিছু ডিসিশন মেকিং ক্ষমতার মধ্যে আসতে চাইছি, বা কিছু পলিসি মেকিং মানে ক্ষমতা আমার মধ্যে আসবে, আমি মানুষকে চিনতে শিখবো, সমাজকে বুঝতে শিখবো, সেই ধরনের যদি মেন্টালিটি থাকে, তাহলে কিন্তু অবশ্যই ডব্লিউবিসিএস এর দিকেই আসতে হবে। এবং দুটো প্রিপারেশন মানে তোমার এখন যে প্রিপারেশন গুলো হয় আর কি, তোমার ধরতে পারো যে সিজিএল যেগুলো আছে, ব্যাংকিং যেগুলো আছে, যেগুলো রেগুলার বেসিসে বেরোচ্ছে এবং তোমরা বসছো, আর ডব্লিউবিসিএস পরীক্ষা সেটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট প্রিপারেশন। তো তোমাদের আগে ঠিক করে নিতে হবে যে আমরা কোনটায় বসবো। মানে একজন যখন ভাববে
যে তার সে মানে চাকরির পরীক্ষা দেবে, তাকে ঠিক করতে হবে আমি এসএসসি সিজিএল এর দিকে যাব না ব্যাংকিং এর দিকে যাব না বিসিএস এর দিকে আসবো। যদি সে তার মনে হয় সে খুব স্ট্রং আছে ম্যাথমেটিক্স, ইংলিশ, এবং তার খুব তাড়াতাড়ি মানে আর কি একটা মানে কোনো অ্যানালিসিস করার কোনো দরকার নেই, তার সমাজের অ্যানালিসিস বা কোনো পলিটিক্যাল অ্যানালিসিস এসবের মধ্যে সে ঢুকতে চাইছে না, তার মাইন্ড সেটআপটাই আছে আমি ওই জাস্ট একটা মানে কম্পিটিটিভ এক্সাম খুব র্যাপিড একটা ভাবে চাকরি পাবো, তো তখন সে সিজিএল বা এসএসসি বা ব্যাংকিং এ যেতে পারে। কিন্তু তাহলে সে কিন্তু বিসিএস এর প্রিপারেশনটা সে করতে পারবে না, কারণ বিসিএস এর প্রিপারেশন করতে গেলে তাকে সোললি বিসিএস বা ইউপিএসসি এই রিলেটেড জন্য কোনো আলাদাই প্রিপারেশন করতে হবে, তার মাইন্ড সেটআপটাই থাকতে হবে বিসিএস এই বসবো। কিন্তু আরেকটা বলে দিচ্ছি যে বিসিএস এ বসা মানেই যে আমি যেটা বললাম যে খুব র্যাপিড হবে না সেটা নয়। যদি কেউ টার্গেট ফিক্স করে আমি ডাব্লিউবিসিএস ক্র্যাক করতে চাই, আমার লক্ষ্যটা ডাব্লিউবিসিএস, তাহলে কিন্তু সে 1 বছরও যদি পুরোটা তার সময় ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনের জন্য লাগায়, কোনো অন্য কোনো প্রিপারেশনের জন্য নয়, তাহলে কিন্তু সে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ডেফিনেটলি কিছু প্ল্যানিং আছে, মাইক্রো প্ল্যানিং আছে, কিছু টেকনিক্যালিটিস আছে, সেগুলো করলে কিন্তু সে ডাব্লিউবিসিএস 1 বছরের মধ্যেই ক্র্যাক করতে পারবে। কোনো মিথ যেগুলো আছে না আমাদের সোসাইটিতে, আমাদের যারা এখন পড়াশোনা করছে তাদের মধ্যে ডাব্লিউবিসিএস প্রিপারেশন নিতে গেলে মনে হয় একটা বিশাল লেন্দি প্রসেস, 2-3 বছর ধরে ওয়েট করতে হবে, তো সেটা নয়। আপনার ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনের জন্য আপনি 1 বছর আপনি দিন ডাব্লিউবিসিএস এর জন্য, তাহলে কিন্তু আপনি ক্র্যাক করবেনই। হ্যাঁ, হতে পারে প্রসিডিওরটা একটা ডিউরেশনটা বেশি, মানে প্রিলিমস, তারপরে মেন্স, তারপরে ইন্টারভিউ, সেই প্রসিডিওরের সময় 2 বছর লেগে যাবে, কিন্তু আপনি তো তারপরে আরেকটা ডাব্লিউবিসিএস পাবেন, মানে আপনি যদি প্রিপারেশনের মধ্যে থাকেন তাহলে আমি নেক্সট টাইম আরেকটা প্রিপারেশন ডাব্লিউবিসিএস এর পরে যে মানে ইয়ারের প্রিপারেশন, সেটা তো ওই প্রিপারেশনেই হয়ে যাবে। আপনি একটা সাইকেল কমপ্লিট করতে করতে দেখবেন আপনি হয়তো একটা প্রিলিমস কোয়ালিফাই করে গেছেন, একটা মেন্স কোয়ালিফাই করেছেন, একটা ইন্টারভিউতে কোয়ালিফাই করে গেছেন, তো কোনো মানে লসের জায়গা নেই, পুরোটাই প্রফিট। আর হচ্ছে ডাব্লিউবিসিএস এর জন্য আমি বলবো যে যদি যাদের মাইন্ডসেট আছে যে আমি একটা ডিসিশন মেকিং এর জায়গায় যাব, আমার ভাবনা চিন্তা কাজে লাগাবো, আমার মানে আমার জীবনটাকে অন্যভাবে একটু ভাবতে চাইছি গতানুগতিক লাইফের বাইরে, তো তারা ডাব্লিউবিসিএস এর জন্য অবশ্যই এটা প্রিপারেশনের জন্য আসতে পারে। রামকৃষ্ণ বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাম, আপনি হ্যাঁ, খুব সুন্দর করে বললেন যে একটা প্ল্যানিং থাকা দরকার, এবং যেটা মিথ যে এটা একটা খুব লেন্দি প্রসেস সিলেকশনের ক্ষেত্রে, তো এক্ষেত্রে লেন্দি প্রসেস নয়, তার কারণ হচ্ছে আরেকটা এক্সাম দেওয়ারও এর মানে বিটুইন দ্য সিলেকশন একটা এক্সাম দেওয়ার অপরচুনিটি থাকছে। এবার মানে একটা 1-2 সাইকেল বছরের কমপ্লিট ক্ষেত্রে হতে আর একটা এক্সেপশনাল কিছু চলে আসে। একদমই, এবার 1-2 এক্সেপশনাল ইয়ার হয়ে গেলেই সেখানে স্টুডেন্টরা প্রচন্ড পরিমাণে একটা ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে, সেটাও ঠিক নয় যারা সিরিয়াস ভাবে প্রস্তুতি নেয়। তো এক্ষেত্রে ম্যাম আপনি প্ল্যানের কথা বললেন, যদি একটুখানি প্ল্যানিং সম্পর্কে একটু ডিটেলসে বলেন যে স্টাডি প্ল্যানটা ঠিক কিভাবে হওয়া উচিত, বা আপনি কি ধরনের স্টাডি প্ল্যান ফলো করতেন, যদি আপনার এক্সপিরিয়েন্সটা একটু বলেন। তো আরেকটা আপনি যেটা বললেন তার আগে একটু ছোট করে বলে নি, ডাব্লিউবিসিএস এর জন্য যে মাঝখানে 2 বছর বললেন যেটা গ্যাপ হয়ে গেল, তোমার ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে, এই প্রিপারেশনটা এমনই প্রিপারেশন যদি শুরু করা যায় তাহলে আপনি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস থেকে শুরু করে পিএসসি মিসলেনিয়াস এই পরীক্ষাগুলো কিন্তু দিতে পারবেন এই একই প্রিপারেশনে। মানে এটা নয় যে ডাব্লিউবিসিএস হচ্ছে না মানে এই প্রিপারেশন নিয়ে আমি ওই পরীক্ষাগুলো দিতে পারবো না। আমি বলছি এসএসসি সিজিএল ব্যাংকিং পুরো আলাদা প্যাটার্ন অফ মানে আপনার স্টাডিটা অন্য ধরনের করতে হবে, কিন্তু পিএসসি মিসলেনিয়াস বলুন, ফরেস্ট সার্ভিস বলুন, এবং আরো অনেক পিএসসি যে জবগুলো আছে, এই ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন হচ্ছে সুপ্রিম, মানে আপনি এটা করলে ওইগুলো তো আপনার ইজিলি প্রিলিমস কোয়ালিফাই হয়ে যাবে। আর যেটা বলেন স্ট্র্যাটেজি, আমি যেটা মনে রাখতে বলবো যে খুব লক্ষ্য একদম ক্রিস্পি ভাবে এগোতে হবে। আপনার এটা মনে রাখতে হবে যে আমাদের প্রতি বছর প্রায় 2.5 লাখ মানে কম্পিটিটর বা যারা হচ্ছে ফর্মটা ফিল আপ করবে ডাব্লিউবিসিএস এর জন্য, তো তার মধ্যে 2 লাখ পরীক্ষায় বসবে, প্রিলিমস থেকে কোয়ালিফাই করবে, মেন্সে আসবে 5000, তারপরে মেন্স থেকে আপনার ইন্টারভিউতে যাবে, নিয়ে ইন্টারভিউতে সিলেক্ট হবে, মানে ইন্টারভিউতে যাবে হয়তো 1500 মতো, ইন্টারভিউতে সিলেক্ট হবে 700। তো আপনাকে এই যে 2.5 লাখ এটা ভাবলে চলবে না, আমাকে ভাবতে হবে যে আমি একজন
পার্টিসিপেট, আমি একজন কম্পিটিটর, আমাকে একজন হতে হবে, আমি একজন হিসাবে ডাব্লিউবিসিএস এ আসবো, আমি একজন, আমাকে সে এক হতে হবে। তো এইটা ভাবতে হবে এবং সেটা ছোট ছোট চ্যালেঞ্জ নিয়ে এগোতে হবে। চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা কিন্তু সিলেবাস নয়, এটা মনে রাখতে হবে। ডাব্লিউবিসিএস পরীক্ষার চ্যালেঞ্জ হচ্ছে সিলেবাস নয়, চ্যালেঞ্জ হচ্ছে নিজে। আমি নিজে হচ্ছে চ্যালেঞ্জ, আমার নিজেকে ডিসিপ্লিন আর একটা ডেকোরামের মধ্যে নিয়ে আসতে পারলে এটা ক্র্যাক করা খুব ইজি। যেটা হচ্ছে প্রথমে ভাবতে হবে প্রিলিমস হচ্ছে কোয়ালিফাইং। তো আমাকে প্রিলিমসের জন্য এরকম নয় যে আমি বসে বসে মানে আমি জ্ঞান সমুদ্র ভান্ডারে সাঁতরে যাব, আমি প্রচুর জ্ঞান আহরণ করব, এইভাবে ভাবলে কিন্তু হবে না। আমি জ্ঞান আহরণ করার জন্য না, আমাকে কোয়ালিফাই করতে হবে, শুধু এইটুকুই টার্গেট রাখতে হবে। তো কোয়ালিফাই করার জন্য কি করতে হবে? আমাদের সিলেবাসটা দেখতে হবে। যে কোনো এক্সামেরই সিলেবাসটা আগে মুখস্থ করে নিতে হবে, যে কোনো এক্সামের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে দেখতে গেলে আমরা দেখতে পাবেন যে ডাব্লিউবিসিএস প্রিলিমস এর ক্ষেত্রে আমাদের যেটা 14 প্যাটার্ন ছিল, তো এমসিকিউ হয় আর হচ্ছে আপনার 200 এ থাকে আর কি, মানে কোয়েশ্চেন্স থাকে 200, 2.5 আওয়ার্স টাইম থাকবে। তার মধ্যে দেখবেন হিস্ট্রি থাকে 50, তার মধ্যে ভাগটা থাকে হচ্ছে কি 25 ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থাকে, আর হচ্ছে আপনার ইয়ে আদার্স মানে অ্যানসিয়েন্ট মিডিয়াভেল এটা নিয়ে থাকে। তো মানে হিস্ট্রির প্রপোর্শনটা দেখবেন বেশি থাকে সবচেয়ে। তারপরে থাকে কি ম্যাথ রিজনিং থাকবে, তারপরে থাকবে হচ্ছে আপনার জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স 25 করে থাকবে। তো পুরোপুরি প্রপোর্শন থেকে যদি দেখেন যে সিলেবাসগুলো আছে তার মধ্যে হিস্ট্রির পোর্শনটা থাকবে সবচেয়ে ম্যাক্সিমাম। তো আমাদেরকে আগে ভাবতে হবে যে ইতিহাসটাকে আমাদের রপ্ত করতে হবে। মানে এটা শুনলে যারা মানে ওই সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা যারা আছেন তারা তো একটু মানে মানে আমি নিজেও সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আমি নিজে ভেটেরিনারি ডক্টর থেকে আমি এটা এসেছি। তো আমি তাদেরকে বলবো যে এটা ভয় পাওয়ার কোনো বিষয় না, এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। ইতিহাস যার বিসিএস তার, মানে আমরা যখন পড়াশোনা করতাম এটা একটা মাথায় ঢুকিয়ে নিয়েছিলাম যে আমাকে ইতিহাসটাকে 50-তে মানে 48 to 50 রাখতে হবে। তাহলে কি হবে যে দেখবেন বাকিগুলোতে মানে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে তারা ম্যাথ যেটা থাকে 10 লেভেলের মাধ্যমিক লেভেলের, তো ইজিলি সেটা তারা করতে পারে। রিজনিং মানে ম্যাথ রিজনিং একসঙ্গেই থাকে। জিকে হচ্ছে আপনি জেনারেল স্টাডিজ যদি একটু খবর দেখেন আর রেগুলার যে প্রতিযোগিতা দর্পণ বা যেগুলো পরিপ্রেক্ষিত যেগুলো বেরোয় সেগুলো স্টাডি করেন, তো সেখান থেকে খুব ইজিলি তোলা যায়। আর জিওগ্রাফি আর পলিটিক্যাল সায়েন্স এগুলো পড়তে হবে 25, ওইগুলো থেকে কিন্তু ভালো মার্কস স্কোরিং হয়। তো আপনাকে প্রথমে আমি যেটা করেছিলাম ইতিহাসটাকে পড়তে শুরু করেছিলাম, কারণ যেটা মানুষের ভয় থাকে সেই ভয়টা আগে ব্রেক করতে হবে। আপনি যদি ভয়টাকে একবার জয় করে নিতে পারেন তাহলে দেখবেন অন্য কিছু ইজি লাগবে। তো ইতিহাসের একটা যে কোনো টেক্সট বই মাধ্যমিক লেভেলের যে কোনো একটা টেক্সট বই নিয়ে সেই টেক্সট বইয়ের ফার্স্ট পেজ থেকে লাস্ট পেজ মুখস্থ করে ফেলতে হবে। মানে এটা আমাদের স্ট্র্যাটেজি ছিল, এটা তোমাদের জন্য কাজে লাগবে যারা শুনবে পডকাস্ট তাদেরকে বলছি। আমি যেমন জীবন মুখোপাধ্যায়ের বইটা প্রথম টেক্সট বুক হিসেবে নিয়ে পড়েছিলাম এবং সেটা ফার্স্ট পেজ থেকে লাস্ট পেজ মানে এমন ভাবেই একটা গ্রুপ স্টাডি করলে ভালো হয়, যদি তোমার সুযোগ পাও গ্রুপ স্টাডি করার খুবই ভালো। তো এমন ভাবে পড়ে নিতে হবে যে মানে সবটাই নিজেকে টার্গেট করে যে আমি আজকে 100 পাতা পড়বো 200 পাতা পড়বো, এইভাবে করে করে পুরোটা একদম মুখস্থ করে নিতে হবে। কারণ ওই লাইন তুলে মানে এমন দেখতে হবে, মানে এমসিকিউতে কি হয় যে তোমাকে ভিজুয়ালাইজ করতে হয়, মানে জ্ঞান সমুদ্র আহরণের চেষ্টা না করে তুমি যত বেশি পড়বে তোমার চোখের মধ্যে না যে আনসার গুলো মানে লেখাগুলোকে ফুটে উঠবে। যখন তুমি এমসিকিউতে ওই অপশন গুলো দেখতে পাবে, তোমার যদি এক্সাক্ট উত্তরটা নাও মনে পড়ে অপশন দেখে তোমার উত্তরটা মনে এসে যাবে। আমি আশা করছি বোঝাতে পারছি মানে বোঝাতে চাইছি তোমরা বুঝতে পারছো। মানে ওই দৃশ্যম সিনেমা আমরা দেখেছি সবাই নিশ্চয়ই, যে কিছু মানুষ মানে কিছু জিনিস আমরা দেখলে বা যেটা মানে বললে মানুষ বিশ্বাস করে বা যেটা আমরা চোখের সামনে ভেসে ওঠে কোনো একটা পরিস্থিতিতে, তো সেরকম বারবার দেখতে হবে। বইটা খুলে পেজটা উল্টিয়ে উল্টিয়ে বারবার যদি তুমি দেখতে থাকো লেখাগুলো, তুমি দেখবে পরীক্ষার হলে যখন এমসিকিউ প্রশ্নটা আসবে না, উত্তরগুলো তুমি উত্তর দেখে তুমি বুঝতে পেরে যাবে এটার উত্তর এটা হবে। হয়তো তোমার একদম আনসারটা মনে নেই কিন্তু তুমি সেই মানে 4টে অপশন থেকে একটা অপশন কিন্তু তোমার চোখে ভেসে উঠবে যে এটাই উত্তর হবে। আমি নিশ্চয়ই বোঝাতে পারছি কি বলছি, মানে এই স্ট্র্যাটেজিতে এগোতে হবে। মানে আমি ভীষণ ভয় পেয়ে স্টাডি করলে হবে না, খুব টেকনিক্যালি করতে হবে। আর ইতিহাসটা যখন তুমি পড়লে একটা যে কোনো টেক্সট বই আগে পড়ে নিলে, পড়ার পরে তুমি এখন যেভাবে পরীক্ষার প্যাটার্নটা হচ্ছে কৃষ্ণা রেড্ডিটা একটু পড়তে হবে। তো তারপরে একটা করে সাবজেক্ট আমি শেষ করতাম। অনেকে ভাবে যে আমাদের নিজেদের মতো করে একটুখানি মানে মডিফাই করে নিতে হবে যে কে কিরকম ভাবে পড়লে তার বোরডাম আসছে না, মানে নিজেকে বোর হতে দেওয়া যাবে না।
ঠিক আছে? আমার যেমন মনে হতো যে আমি একটা সাবজেক্ট একবারে পড়বো, তারপরে সেটা শেষ হলে আরেকটা সাবজেক্ট পড়বো। তো তোমাদের যদি মনে হয় কারোর যে না আমি মানে সাইমালটেনিয়াসলি একটা সাবজেক্ট পড়তে চাই, পড়তে পারো, কিন্তু আমার মনে হয় একটা সাবজেক্ট একবার কমপ্লিট করলে খুব ভালো হয়। তো ইতিহাসের পরে ভূগোলটা শুরু করা। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছো তারা আগে তাদের ভয়টাকে কাটাবে। ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, ভূগোলের মধ্যে বলবো একটা টেক্সট বই, সেম প্রত্যেকটা সাবজেক্টের একটা করে টেক্সট বই পুরো থরলি পড়তে হবে। তারপরে বাকি জিনিস একদম 10 লেভেলের টেক্সট বই। কার্তিক চন্দ্র মন্ডল আমি পড়েছিলাম। তো এরকম আরো এখন বই আছে, সেগুলো পড়তে হবে তোমাদেরকে। পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জেনারেল নলেজের জন্য প্রতিদিন আমি বলবো যে প্রতি সপ্তাহে যে উইকলি বুকসগুলো বেরোয় বা মান্থলি যে প্রতিযোগিতা দর্পণ বেরোয় সেইগুলোকে নিয়ে পড়াশোনা করতে হবে। এবং শুধু বসে বসে পড়লে হবে না, আমাদের একটা করে কলাম তৈরি করতে হবে। মানে দেখবে জেনারেল স্টাডিজের জন্য তোমার কয়েকটা প্যাটার্নে কোয়েশ্চেন আসে, মানে এই খেলাতে মানে কোন কোন খেলায় কে পুরস্কার পেলো, ব্যাডমিন্টন বলো, ভলিবল বলো, ফুটবল বলো, সুব্রত কাপ, এবং এরকম তোমাকে একটা খেলা মানে যখন নোট করবে, যখন জেনারেল স্টাডিজ পড়বে তখন নোট বই, নোট খাতা খুলে নোট করতে করতে পড়তে হবে। তোমরা একদম মনে করো জানুয়ারি মাসের একটা পিডি পড়ছো, তুমি সেখান থেকে খেলা বিষয়ক যে প্রশ্ন মানে তথ্যগুলো আছে লিখে নিলে। তারপর সাহিত্য বিষয়ক যে তথ্যগুলো আছে, সাহিত্য থেকে কি পুরস্কার পেলো সেগুলো একটা পাতায় লিখলে। তারপরে লিখলে যে কোথায় কি দুর্ঘটনা ঘটেছে সেগুলো একটা লিখলে, কোথায় সায়েন্সের কি ইনোভেশন হয়েছে সেটা একটা পাতায় লিখলে। এবার যখন ফেব্রুয়ারি মাসেরটা পড়বে তখন সেম জিনিস দেখবে ওই পেজেই তুমি সাহিত্যে যেখানে লিখেছিলে জানুয়ারিটা, তার নিচে ফেব্রুয়ারিটা ঢোকালে। তারপরে মার্চেরটা যখন পড়বে তখন আবার সেই সাহিত্যের পেজটা খুলে নোটবুকে সেই সাহিত্যের ইয়েগুলো জট ডাউন করলে। তাহলে কি তুমি যখন ফাইনালি গিয়ে যখন প্রিপারেশন নেবে তখন কিন্তু দেখবে যে তুমি যখন নোটবুকটা খুলে পড়ে নিচ্ছ না, তখন পুরো জিসটা তুমি পেয়ে যাচ্ছ। তোমাকে সারা মানে 6 মাসের বা 10 মাসের বইগুলো খুলে উল্টাতে হচ্ছে না। তো এইভাবে টেকনিক্যালি এগোতে হবে। আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিলাম। রামকৃষ্ণ বাবু। ম্যাম, আমরা তো প্রিলিমস এবং কম্পালসারি মেনের বিষয়টা আপনার থেকে জানলাম। এবারে যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টদের আরেকটা প্রবলেম হয় সেটা হচ্ছে অপশনাল সাবজেক্ট। এই অপশনাল সাবজেক্ট নির্বাচন এবং আপনার কি অপশনাল ছিল এবং সেখানে আপনার অপশনালের প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কি ছিল সেটা যদি একটু বলেন ম্যাম। আমার ক্ষেত্রে যেটা আমার ভেটেরিনারি সায়েন্স আমার নিজের সাবজেক্ট, সেটাই অপশনাল ছিল। তো আমি বলবো যে অপশনাল সাবজেক্ট নির্বাচনের ক্ষেত্রে যে দিচ্ছে সেই মানে যিনি দিচ্ছেন প্রতিযোগী, তার যেই সাবজেক্টে দক্ষতা আছে, মানে এক্ষেত্রে কিন্তু দক্ষতার দরকার। ওই যেটা আমি বলছিলাম প্রিলিমসের জন্য জ্ঞান সমুদ্র ভাষার দরকার নেই, কিন্তু অপশনাল সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে বলবো যার সেই বিষয়ে ডেপথে জ্ঞান আছে সেই বিষয়টাই চয়েস করবে। স্কোরিং বা স্কোরিং নয় এটা কিন্তু ম্যাটার নয়। আমাদের সময় তখন অ্যানথ্রোপোলজি অনেকে নিতেন, তারা প্রিপারেশন নিতেন সেইভাবেই। তো কিছু কিছু সাবজেক্ট স্কোরিং তথাকথিতভাবে বলা হয় এটা স্কোরিং, এটা স্কোরিং নয়। কিন্তু আমার একটাই বক্তব্য, তুমি যিনি পরীক্ষায় বসছো যিনি সে যে বিষয়টায় জ্ঞান তার ডেপথে আছে সে সেটাই কিন্তু অপশনাল নেবে। কারণ অপশনাল সাবজেক্টে এমন ডেসক্রিপটিভ কোয়েশ্চেন হয় আমরা জানি, সবগুলো এমসিকিউ হলেও তোমাকে অপশনাল কিন্তু ডেসক্রিপটিভ আনসার দিতে হবে। তো তোমার যদি প্রপার নলেজ না থাকে, তুমি যদি না লিখতে পারো এবং শুধু মানে হয়তো দুদিনের জন্য তুমি পড়ে উত্তর লিখবে সেভাবে কিন্তু পারবে না। তোমাকে ডেপথে নলেজ থাকতে হবে যাতে তুমি অ্যানালিসিস করে উত্তর দিতে পারো। সেই ক্ষমতা তুমি যে সাবজেক্টের মধ্যে রাখতে পারবে সে তোমার নিজের গ্র্যাজুয়েশনের সাবজেক্ট হতে পারে। তোমার নিজের গ্র্যাজুয়েশনের সাবজেক্ট যদি না মনে হয় তোমার কোনো, যেমন বললাম অ্যানথ্রোপোলজি লোকে নেয় বা এরকম কিছু সাবজেক্ট, সেটাও নিতে পারো। কিন্তু যেটা পড়বে অপশনাল কিন্তু তোমাকে ডেপথে পড়তে হবে এবং ডেসক্রিপটিভ প্রশ্ন অ্যানালিটিক্যালি ভেবে উত্তর দিতে হবে। সেই লক্ষ্যটা রেখে এগোতে হবে। থ্যাংক ইউ ম্যাম। আমরা পরে যেটা আপনার কাছ থেকে আমার জানতে ইচ্ছে করছে যে এখন আমরা একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে প্রচুর স্টুডেন্ট তারা কিন্তু এই সিভিল সার্ভিস পরীক্ষাটাকে বেছে নিচ্ছে এবং তারা ডাব্লিউবিসিএস অফিসার, আইএএস অফিসার, এই জাতীয় অফিসার হতে চাইছে। তো এটাকে আপনি ঠিক কিভাবে দেখছেন? কারণ যারা ইঞ্জিনিয়ারিং কিংবা মেডিকেল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে
তাদের তো একটা অপরচুনিটি থাকছে যে তাদের ওই দিকে কেরিয়ারটাকে তৈরি করার, এবং সেই রকম ভেবেই তারা পড়াশোনাটা শুরু করেছিল, ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল সায়েন্স। কিন্তু তারপর হঠাৎ করে তারা সিভিল সার্ভিসে আসছে কেন, সেটা আপনার ব্যক্তিগতভাবে কি মনে হয়? দেখুন, মানে টেকনিক্যালি যেটা আপনি বলেন ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল, মানে তার টেকনিক্যাল স্টাডিজ করেছে। তো তাদের যারা টেকনিক্যাল স্টাডিজ করছে তারা সত্যি এখন অনেক, আমি দেখেছি ইউপিএসসি তারা ক্র্যাক করছেন, বিসিএসেও আসছেন। তো টেকনিক্যাল স্টাডি করতে গেলে আমাদের একটা প্রবলেম সলভিং মেন্টালিটি তৈরি হয়। লিটারেচার বা অন্যান্য সাবজেক্টে যেটা একটু দর্শন বা ফিলোসফিক্যাল প্যাটার্ন থাকে, আর এক্ষেত্রে একটা একটা প্রবলেম সলভিং, মানে যে কোনো সায়েন্স সায়েন্স সাবজেক্টেই বলুন, প্রবলেম সলভিংটাই মেন থাকে। আর আমাদের এই যে ডাব্লিউবিসিএস বা ইউপিএসসি বলুন, যে এই সার্ভিসটা যেহেতু ফিল্ড লেভেলের কাজ থাকে এবং একটা সবসময় একটা প্রবলেম সলভিং ম্যাটারের মধ্যে, একটা ডিসিশন মেকিং ম্যাটারের মধ্যে দিয়ে যেতে হয়। তো আমার মনে হয় সেদিক থেকে টেকনিক্যাল যারা পড়াশোনা করছেন তারা এদিকে বেশি আসছে। এবং বিশেষ করে এই চাকরি, ডাব্লিউবিসিএস চাকরিটা শুধু টেকনিক্যাল বলে বলবো না, যারা নন টেকনিক্যাল পড়াশোনা করছেন এটা কিন্তু তাদের একটা মনোভাবের উপর নির্ভর করে, সে কি চাইছে কি। মানে ডাব্লিউবিসিএস স্টাডি হচ্ছে সুপিরিয়র, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সবচেয়ে সুপিরিয়র একটা জব। মানে যে ডাব্লিউবিসিএস ক্র্যাক করবে আমরা তাদেরকে বলি যে ধরে নাও তুমি ডাব্লিউবিসিএস ক্র্যাক করা মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল ইজ ইয়োর্স। মানে সেখানে তার একটা ক্ষমতা, শুধু ক্ষমতা বলবো না, সে মানে এই সার্ভিসে এসে শুধু ক্ষমতা দেখানোর জন্য ব্যাপারটা থাকে না, মানে সমাজের, মানে মানুষকে চিনতে পারা যায়, মানে সমাজকে চিনতে পারা যায়, মানে আপনি টোটালি একটা আপগ্রেড হয়ে যাবেন। ধরুন আমি যদি আজকে ভেটেরিনারি পড়ে যারা ভেটেরিনারি অফিসার হিসেবে পোস্টেড আছেন তারা অ্যানিমাল রিলেটেড ডিজিজ করছেন, তারা বিভিন্ন মানে সেমিনার করছেন, তারা একটা নির্দিষ্ট ফোকাসে এগোচ্ছেন। কিন্তু আমি যখন ভেটেরিনারি অফিসার থেকে ফিল্ডে আছি, আমি তখন সেই অ্যানিমাল বা লাইভলিহুডটাকে কিভাবে মানুষের মধ্যে, গ্রামের মানুষের মধ্যে তাদেরকে জীবিকা উপার্জনের মাধ্যম করে তাদেরকে লাইভলিহুড ডেভেলপমেন্ট সাস্টেনেবিলিটির দিকে নিয়ে যাওয়া যায়, সেই স্কোপটাও করতে পারছি। এই ক্ষমতাটুকু আছে, মানে একটা চ্যানেলাইজড করা, মানুষের জীবনটাকে আপগ্রেড করা। এইটা কিন্তু আমরা সব সার্ভিস থেকে পাবো না। সেরকমই টেকনিক্যাল অন্যান্য যারা আছেন, আইআইটিয়ান যারা আছেন বা যারা মেডিকেল করে আসছেন, সেম জিনিস, তারা কিন্তু সমাজের মানুষের কাছে, মানে তারা কিভাবে সমাজের মানুষের জীবনটাকে আপলিফট করতে পারেন সেই কাজে লাগিয়ে, মানে তার নলেজটাকে কাজে লাগিয়ে সেটা কিন্তু বেশি স্কোপ পাচ্ছেন। আর ডাব্লিউবিসিএস বা ইউপিএসসি হচ্ছে একদম প্রিমিয়ার সার্ভিস, সুতরাং এইটার সাথে অন্যান্য টেকনিক্যাল বা অন্য সার্ভিসের মানে এইভাবে আমি আলাদা বা ডিফারেন্সিয়েট করতে চাই না। প্রতিটা সার্ভিসেরই একটা আলাদা মোটো আছে, নির্ভর করছে যে ব্যক্তি যেটা চুজ করছে তার পার্সপেক্টিভের ওপর, আমি কি ভেবে আসছি সার্ভিসে, সেটাই আমার লক্ষ্য। তো এইটা টেকনিক্যালিটিস থেকে ডাব্লিউবিসিএস এ আসার আমার মনে হচ্ছে এই কারণেই মানুষ বেশি আসছেন, এবং স্কোপটা বেশি, ভ্যারাইটি অফ ওয়ার্ক, আর আপনার স্যাটিসফ্যাকশন এবং সেলফ স্যাটিসফ্যাকশন যেটাতে আসবে, আপনার সেলফ মোটোটা যেভাবে তৈরি হয়, আপনি সেলফ স্যাটিসফাইড যেটাতে হবে আপনি সেই সার্ভিসেই আসবেন। ম্যাম, আরেকটা জিনিস আমরা দেখি যে যারা এই সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসে তাদের মধ্যে একাংশের ধারণা থাকে যে যারা হিস্ট্রি, জিওগ্রাফি বা পলিটিক্যাল সায়েন্স এই সমস্ত সাবজেক্টগুলোকে নিয়ে পড়ে, বা যারা পাস কোর্সে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি এইরকম বা ইকোনমিক্স এই ধরনের কম্বিনেশন নিয়ে প্রিপারেশন নেয়, তারা অনেকটা অ্যাডভান্টেজ পায় সিভিল সার্ভিসের ক্ষেত্রে। এটা এই ধারণা একাংশের মধ্যে রয়েছে, এবং আমরা দেখি গ্র্যাজুয়েশনে যখন কেউ প্রোঅ্যাক্টিভ ভাবে একদম আফটার এইচএস সিভিল সার্ভিস পরীক্ষা দেবে বলে ভেবে সেইভাবে ফ্রেমওয়ার্কটা করে তারপরে গ্র্যাজুয়েশনের সাবজেক্টগুলোকে নিচ্ছে, তখন এইভাবে নিয়ে নেয়, এবং এটার বেসিসে অনেকের সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের যাদের পড়াশোনা, তারা একাংশ মনে করেন যে তারা অনেকটা এগিয়ে থাকে। তো এই যে ধারণা যে 4 বছরের আমার বিটেক কিংবা এমবিবিএস কিংবা আদার্স টেকনিক্যাল ডিগ্রি কিংবা এখন তো 4 বছরের বিএসসি হয়ে গেছে, তো এইটা পড়ার পরে আবার নতুন করে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমিক্স এইগুলো টাফ হয়ে যাবে। তো এই যে মানসিকতা বা এই যে ধারণা, এটা কতটা যুক্তিসঙ্গত বলে আপনার মনে হয়? এটা একদমই মানে ভ্রান্ত ধারণা আমি বলতে চাই, কারণ যারা লিটারেচার নিয়ে পড়েছেন তাদের অবশ্যই প্লাস পয়েন্ট থাকে, তারা মানে লিটারেচার বলছে, যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়েছেন তার পলিটিক্যাল সায়েন্সের দক্ষতা থাকবেই,
জেনারেল মানে অন্যান্য স্ট্রিমের থেকে। যিনি হিস্ট্রি নিয়ে পড়েছেন তার অবশ্যই হিস্ট্রিতে দক্ষতা থাকবে, সেরকমই যারা সায়েন্স নিয়ে পড়েছেন তাদের সায়েন্সে দক্ষতা থাকবেই। কিন্তু সায়েন্স নিয়ে পড়লে যেটা অ্যাডভান্টেজ হয় যে আমরা খুব মানে টেকনিক্যালি কোয়েশ্চেনের আনসার দিতে শিখি। মানে একটা বিসিএস এর ক্ষেত্রে যখন দেখবেন খুব অ্যানালিটিক্যালি ভাবতে হয়, তো অ্যানালিটিক্যালি যে ভাবার ক্ষমতাটা যে বেশি করতে পারবে সেটা তার কাছে পলিটিক্যাল সায়েন্স বলুন, পলিটিক্যাল সায়েন্স ইটসেলফ কথাতেই বলছে সায়েন্স। হ্যাঁ, মানে আমরা মেন স্ট্রিম সায়েন্সে না বললেও ইটস মানে নামের মধ্যেই সায়েন্সটা রয়েছে। এবং আপনি জিওগ্রাফি বলুন, হিস্ট্রি বলুন, আমি যখন নিজে হিস্ট্রি পড়েছিলাম, এই যে যখন হিস্ট্রি যখন পড়ছি, এই যে ঘটনা পরম্পরা, মানে এতটা যদি কেউ মন মানে পড়ে, আমি বললাম না একটা টেক্সট বই যদি ফার্স্ট টু লাস্ট পড়ে নেয়, হিস্ট্রির যে ঘটনা পরম্পরাগুলো যদি সে মাথায় ঢুকিয়ে নিতে পারে, এটা পড়ে এটার থেকে ভালো লাগার কিছু আসতে পারে না। মানে আমি একটা নিজের অভিজ্ঞতা বলছি, আমি হিস্ট্রি পড়ার পর মনে হচ্ছে আমি হিস্ট্রিকে ভালোবেসে ফেলেছি। আমি যখন মাধ্যমিকে হিস্ট্রি পড়ছিলাম, মানে মাধ্যমিক চলাকালীন যখন হিস্ট্রি পড়েছিলাম, সত্যি বলছে পড়তে ভালো লাগেনি। মানে খুব মানে পরীক্ষাটা খুব ভয়ে ভয়ে দিয়েছিলাম, খুব একটা ভালো নাম্বারও হিস্ট্রিতে হয়নি। কিন্তু যখন আমি একটু ম্যাচিওর হলাম, যখন আমি ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিতে গিয়ে হিস্ট্রিটা পড়লাম, পুরোটা বইটা মানে টেক্সট বইটা ফার্স্ট টু লাস্ট পড়ে ফেলার পরে যখন বুঝতে শিখলাম যে ইতিহাসের মধ্যে এই যে ঘটনা পরম্পরা রয়েছে এবং কিভাবে যে আমরা মানে আদিম যুগ থেকে স্বাধীনতার মানে তারপরে মানুষ মিডিয়াভেল যুগে এলো, তারপরে স্বাধীনতা অর্জনের যে ধাপগুলো পেরিয়ে কিভাবে স্বাধীন হলো ভারত, এবং ভারতের স্বাধীনতা পরবর্তী কি হলো, এই এত সুন্দর যদি মানুষ পড়ে বুঝতে পারে না, এর থেকে টেকনিক্যাল মনে হয় না কিছু হয়। হিস্ট্রি আমার মনে হয় মোস্ট টেকনিক্যাল একটা সাবজেক্ট। সেরকমই পলিটিক্যাল সায়েন্স। আপনি যদি এই সার্ভিসে আসবেন তাহলে আপনাকে মানুষকে চিনতে হবে, আর মানুষকে চেনা মানে সমাজকে চেনা, মানে রাজনীতিকে বোঝা। এবং যদি না এটুকু করতে পারেন তাহলে তার এই সার্ভিসে আসার মাইন্ডসেট নেই ধরতে হবে। যে এই সার্ভিসে আসার মাইন্ডসেট নিয়ে মানে পরীক্ষায় বসবে, তার কাছে এগুলো পড়তে মজা লাগবে। পলিটিক্যাল সায়েন্স পড়তে সে মজা লাগবে, কিন্তু সাহস করে পড়তে শুরু করতে হবে। মানে প্রথমেই মানুষের মিথটা তৈরি হয়েছে, ভয় পায় কিভাবে পড়বো। কিন্তু আমি বলছি তোমাদেরকে যারা দেখবে পডকাস্ট, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছো, একবার সাহস করে বইটা খুলে টেক্সট বই ফার্স্ট টু লাস্ট পেজ পড়ে নাও। তারপরে বলবে আমাকে যে ম্যাডাম ঠিক বলেছিলেন, যে পড়তে কিন্তু আমি এই মজাটা পাচ্ছি এবং ভালো লাগছে। সায়েন্স আর অ্যারিথমেটিক তার তো নিজের সাবজেক্ট, সে তো পারবেই। তার সে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স পড়ে যদি মজা না পায়, যে শুধু খুলে বই খুলে বসে ফার্স্ট টু লাস্ট পেজ একটা করে টেক্সট বই পড়ে, তাহলে সে আমাকে বলবে। সিরিয়াসলি বলছি, এটা কিন্তু কোনো ভয়ের ব্যাপার নেই। ভয়টাকে জয় করে একবার খুলে বসে পড়তে হবে বইটাকে। ম্যাম, যেহেতু আপনাকে আজকে এই পডকাস্টে পেয়েছি, তাই একটা বিষয় আপনার থেকে জানতে ইচ্ছে করছে, এবং আমি যতটুকু মানে জানি বা আপনার কাজকর্মের গতি প্রকৃতি সম্পর্কে যেটুকু শুনেছি, তাতে আপনি মেয়েদেরকে বেশি করে অনুপ্রাণিত করেন এই ধরনের সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি সহ, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। তো এখানে আমরা লাস্ট কয়েক বছর যদি ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস পরীক্ষার ইতিহাসও দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে মেয়েদের সাফল্যের হার যথেষ্ট ভালো, এবং প্রথমের দিকে র্যাঙ্ক কিন্তু মেয়েরা করছে। এটা একটা খুব ভালো দিক, এবং এই জায়গা থেকে আপনিও একটা নিদর্শন বলা যেতে পারে যে আপনিও একজন সেই দলেরই প্রতিনিধি বলা যেতে পারে, যে মেয়েদের হয়ে প্রতিনিধিত্ব করছেন। তো এক্ষেত্রে আপনি এখন বিডিও হিসাবে প্রত্যন্ত গ্রামগুলোতে আপনি গিয়ে একটা জিনিস অবজার্ভ করছেন, যে মেয়েরা তাদের মেধা থাকা সত্ত্বেও কোথাও গিয়ে দারিদ্রতা কিংবা ঠিক অ্যাওয়ারনেসের অভাব রয়েছে, যার জন্য তারা কিন্তু মেয়েদের খুব আগেই থেকেই মানে তাদের একটা কম বয়সে বিয়ে দেওয়ার প্রবণতা, এবং তাদের এডুকেশনের প্রতি একটা বলা যেতে পারে যে অভিভাবক যারা রয়েছেন তাদের একটা অনীহা, অবহেলা, সেই যে জায়গাগুলো এখনো পর্যন্ত আমাদের গ্রামগুলোতে রয়ে গেছে, এই জায়গাতে দাঁড়িয়ে একজন ভিডিও হিসাবে, ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসাবে আপনার কি বার্তা থাকবে সোসাইটির প্রতি? হ্যাঁ, এটা একটা কথা বলবো, এখানে ছেলে মেয়ের মধ্যে যুদ্ধ লেগে যাবে বললে সেরকম ব্যাপার নয়। তো মেয়েরা কিন্তু যাই বলুন রামকৃষ্ণ বাবু, যে মানে রান্নাও করে চুলো বাঁধে, আমরা কথা বলি না যে রাধে সে চুলো বাঁধে। তো একটা মেয়েদের মধ্যে একটা ফিজিওলজিক্যালি একটা ক্ষমতা কোথাও থেকে তারা ইনহেরিট করে, যে তারা কিন্তু তাদের ম্যানেজমেন্ট পাওয়ারটা অনেক বেশি হয় ছেলেদের থেকে।
মানে এখানে যারা ছেলে বন্ধুরা যারা শুনবে তারা আমাকে পরে মানে খারাপ কিছু বলো না, এটা কিন্তু একটা ফ্যাক্ট, ফিজিওলজিক্যাল, মেয়েদের জেনেটিক্যাল বলতে পারো। তাদের কিন্তু দেখবে তোমার মায়েরা, তোমার বোনেরা, তারা যেমন সংসার সামলাচ্ছে, সংসার সামলাতে গেলে যে ম্যানেজমেন্ট করতে হয় সেটা কিন্তু একটা ছেলের হাতে ছেড়ে দিলে সে কিন্তু পাগল পাগল হয়ে যাবে। তো এই ম্যানেজমেন্টটাকে যদি ঠিকভাবে ওরিয়েন্ট করা যায়, হ্যাঁ, তাহলে কিন্তু একটা বিশাল কিছু ঘটতে পারে। কিন্তু আমাদের গ্রামের দিকে আমরা যেটা বললেন, আমরা অ্যাজ আ বিডিও আমরা ব্লক মানে ব্লক কনসেপ্টটা গ্রামেই আসে, ভিলেজে। মিউনিসিপ্যালিটি কনসেপ্টটা আসছে শহরের দিকে। তো যখন আমরা গ্রামে গ্রামে যাই বিভিন্ন কাজের জন্য ফিল্ড ওয়ার্ক করতে গিয়ে, তখন দেখি মেয়েদের মধ্যে তারা মানে স্পোর্টস করছে, তারা মানে অন্যান্য অনেক অ্যাক্টিভিটিস করছে, কিন্তু পড়াশোনা করে ডাব্লিউবিসিএস পরীক্ষায় যে মানে বসবে বা সেই ইন্সপিরেশনটা আসছে না, কারণ তাদের মধ্যে হতে পারে গ্রামের দিকে যারা অভিভাবক আছেন তারা অতটা তাদেরকে সেইভাবে পুশ করতে পারছেন না। আমরা কিন্তু সমাজটা আগের থেকে অনেক চেঞ্জ হয়েছে। বিশেষ করে আমাদের মতো যারা লেডি অফিসার্স যারা আছেন ব্লকে ব্লকে, তারা যখন ফিল্ডে যান তারা কিন্তু প্রত্যেকে, শুধু আমি নয়, প্রত্যেক ইচ অ্যান্ড এভরি লেডি অফিসার্স আমার মনে হয় তারা ইন্সপায়ার করেন। শুধু ফিল্ডে যাওয়া না, তারা যখন একটা চেয়ারে বসছেন বিডিও হিসাবে, বিডিও অফিসে গ্রামের প্রত্যেকটা লোককে আসতে হচ্ছে, আপনারা জানেন, যে কোনো প্রকল্পের জন্য। তারা যখন এসে বলছে যে একজন ম্যাডাম চেয়ারে বসে আছে, বসে উনি এত ভালো কাজ করছেন, আমাদের সাথে একটা ভালো ব্যবহার করছেন, তো বাড়িতে ফিরে গিয়ে যখন গল্প করছে তার মেয়েদের কাছে, তারা কিন্তু ইন্সপায়ার্ড হয়ে যাচ্ছে। এটা আমার নিজের দেখা ঘটনা। তারাও আসছে, এসে কথা মানে বলতেছে যে দিদি তো মানে আমি বাবা এসে বললো এরকম একটা প্রকল্পের জন্য এসেছিলেন, যে তোমার কাছ থেকে, গ্রামের মানুষরা তো ম্যাডাম বা আপনি এভাবে বলবেন আমরা এক্সপেক্ট করতে পারি না, তারা দিদি বলে তুমি বলে আমার কাছে আসছে, মানে তারা আমাকে আপন করতে পেরেছে, মানে আমি অনেকটা তাদের কাছে গ্রহণযোগ্য হতে পেরেছি, এটা আমার অ্যাচিভমেন্ট। তো তারা যখন আসছে তখন তারা জানতে চাইছে যে আমি কিভাবে আসতে পারি, আমি কিভাবে আপনার জায়গায় যেতে পারি, তারা কিন্তু ইন্সপায়ার্ড হচ্ছে। এবং আমি বলবো, যদি আমার এই পডকাস্টটা গ্রামের, প্রত্যন্ত গ্রামের একটি মেয়েও দেখে, তাকে বলবো তোমাদের মতো মেয়েদের কিন্তু আমাদের এই সার্ভিসে খুব দরকার আছে। মানে নারী নেতৃত্ব, মানে লেডি লিডারশিপের কিন্তু এখানে দরকার আছে। একটা সমাজকে ঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটা মহিলা লিডারশিপ, সে যদি একটা মানে একটা মেয়ে ইচ্ছা করলে কিন্তু একটা সমাজকে পুরো সুন্দরভাবে চালিত করে একদম মাথায় করে রাখতে পারে আর কি। তো সেই ক্ষমতা কিন্তু মানে মেয়েদের ইনবর্ন আছে, ইনহেরিটাল মানে জেনেটিক্যালি আছে, তাকে ওরিয়েন্ট করতে হবে। তোমরা এসো, তোমরা সাহস করে পড়াশোনা করো। এখন অনেক ফ্রি কোচিং সেন্টার হয়েছে আপনাদের মধ্যে যারা করেন। আমি বলবো যে এখন কিন্তু ডাব্লিউবিসিএস পরীক্ষা আমাদের মতো নয় যে আমরা ভাবতাম বসে যে এত টাকা দিয়ে ভর্তি হতে হবে, কোথাও কোচিং নিতে হবে। প্রথম কথা, যদি টেকনিক্যালি জানো, বাড়িতে বসেও কিন্তু পড়াশোনা করে ডাব্লিউবিসিএস ক্র্যাক করা যায়। আমি নিজে কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়নি। হ্যাঁ, তোমার কিন্তু ওই টেকনিক্যাল নলেজ মানে ওরিয়েন্টেশনটা দরকার। আমি 10টা বই খুলে বসে জ্ঞান সমুদ্র ভান্ডার খুলে মানে পড়াশোনা করব, তাহলে কিন্তু ক্র্যাক করতে পারবে না। আমি যেমন বললাম, প্রপার যদি কোনো রকম এই যে পডকাস্ট গুলো দেখো, এখন ইউটিউবে প্রচুর চ্যানেল আছে, শুধু এই চ্যানেল বলবো না, এখানে অনেক অনেক যারা পেয়েছেন, ক্র্যাক করেছেন, তারা বলেন, তাদেরটা ভালো করে শোনো। টেকনিক্যালি যদি এগোতে পারো, বাড়িতে বসে টাকা খরচা না করে তুমি কিন্তু ক্র্যাক করতে পারো। কিছু কিছু টিপস আছে, সেগুলোকে টেকনিক্যালি মানে কাজে লাগাতে হবে। আর মেয়েরা যদি একবার মানে এগিয়ে আসো না, তাহলে এই যে আমাদের মানে সমাজে আমরা যখন দেখছি যে এই যে চাইল্ড ম্যারেজ, কম বয়সে মানুষ মানে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, এবং তার থেকে মানে স্বাস্থ্য, একটা কম বয়সের মা যখন একটা বাচ্চার জন্ম দিচ্ছে, তার যে মানে সমাজের স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে, মানে আমরা সামাজিক অনেক ব্যাধি থেকে বের করে নিয়ে আসতে হবে মেয়েদের। এবং অন্যান্য সার্ভিসের থেকেও যদি নেতৃত্বমূলক সার্ভিসে আসা যায়, যেখানে তুমি বসে, তুমি একটা চেয়ারে বসে সমাজকে চালাতে পারবে, ডিসিশন নিতে পারবে, পলিসি মেকিং করতে পারবে, তাহলে সেখানে কিন্তু তুমি মেয়েদের অন্যান্য আরো 10টা মেয়েকে আপলিফট করতে পারবে এবং মেয়েদের জন্য কাজ করতে পারবে। একটা মেয়েদের যত বেশি ভালো বুঝবে, সে অন্য কেউ অতটা ভালো গুরুত্ব দিয়ে বুঝবে না। তো তোমাদের আমি বলবো, যারা মেয়েরা দেখছো, তারা অবশ্যই ডাব্লিউবিসিএস এর জন্য মানে মন থেকে প্রিপেয়ার হও এবং পরীক্ষায় বসো, সাহস করে বসতে হবে। এবং বসলে দেখবে এই জিনিসটা কিন্তু খুব একটা শক্ত নয়। আমাদের মতো যারা মানে রামকৃষ্ণ বাবুর মতো যারা আছেন, যারা এরকম চ্যানেল চালাচ্ছেন, এগুলোকে তোমরা একটা রিসোর্স হিসেবে নাও, সুযোগগুলোকে কাজে লাগাও, এগিয়ে এসো, আমি এটাই বলবো। ম্যাম, আরেকটা ব্যাপার আমরা দেখি অধিকাংশ স্টুডেন্টদের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমাদের যে কম্পালসারি পেপার দুটো রয়েছে, ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরেজি, এই দুটো পেপারকে খুব সিরিয়াসলি নেয় না প্রিপারেশনের ক্ষেত্রে।
এবং এখানটা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, যেরকম আমার একটা এক্সাম্পল মনে পড়ে, সেটা হচ্ছে একজন স্টুডেন্ট ছিল যে কিন্তু এই কম্পালসারি পেপার দুটোকে খুব সিরিয়াসলি নিয়েছিল। এবার তার ডাব্লিউবিসিএস পরীক্ষাতে সে কোয়ালিফাই করতে পারেনি, কিন্তু আমরা দেখলাম যে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষায় সে কোয়ালিফাই করলো এবং পিএসসি ক্লার্কশিপটা পেয়ে গেল, এবং প্রথমের দিকে পিএসসি ক্লার্কশিপের র্যাঙ্কটা সে করেছিল। তো কোথাও গিয়ে আমার মনে হয় যে প্রিপারেশনের প্রত্যেকটা ফেজকেই যেন সিরিয়াসলি দেখা উচিত। তো এক্ষেত্রে আপনার অ্যাডভাইস কি থাকবে? আমার এটাই অ্যাডভাইস থাকবে যে মানে বেঙ্গলি আর ইংলিশ যে মেন্সের যে দুটো পেপার আছে, এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখা উচিত। এটা লিস্ট গুরুত্ব না, এটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখা উচিত। শুধু এক্সামের জন্য বলবো না, একটা এক্সাম ক্র্যাক করার দৃষ্টিভঙ্গিতে তো বলবোই না, কারণ এটা একটা তোমার জীবনটাকে চেঞ্জ করে দেবে। তুমি যখন কেন কেন বলছি, কারণ তোমাকে তো তুমি যখন যে কোনো চাকরিতে যাও না কেন, মানুষের সাথে কথা বলতে হবে। তুমি ক্লার্কশিপ করো বা তুমি ব্যাংকিং সেক্টরে যাও বা সিজিএল এ যাও বা বিসিএস এ আসো, তুমি যদি কথা বলতে না পারো না, মনের ভাব, মানুষ অনেক জ্ঞানী ব্যক্তি থাকেন, সে প্রচুর পড়াশোনা করেছেন, প্রচুর জ্ঞান তার ভেতরে, কিন্তু তিনি জ্ঞানের বহিঃপ্রকাশটা মানুষের মধ্যে প্রকাশ করতে পারেন না। সাধারণ মানুষ যখন আসছে তার সাথে কমিউনিকেট করতে পারেন না, তার জন্য অনেকে মিসআন্ডারস্ট্যান্ডিং করে, তার জীবনটা কোথাও ফ্লারিশ করে না, সে জীবনে একটা উঁচু জায়গায় যেতে পারে না। তাই যে কোনো ভাবে তুমি যদি কিছু চাকরি নাও করো, তোমার বক্তব্যটাকে তুমি সমাজের কাছে স্ট্যান্ড করাবার জন্য তোমাকে যে কম্প্রিহেনশনটা মাথার মধ্যে রাখতে হবে, যে মানে অনুভূতি প্রকাশ ঘটানোর জন্য, এই কিন্তু লিটারেচার মানে বাংলা আর ইংরেজি এই মেন সাবজেক্টের প্রিপারেশনটা তোমাকে কিন্তু খুব ভালোভাবে নিতে হবে। এটা তোমাকে অ্যানালিসিস করতে শেখাবে, তোমার কমিউনিকেশন স্কিল বাড়াবে। মানে এই যে সাবজেক্টগুলো থাকে, দেখবে টপিকগুলো থাকে প্রেসি, রিপোর্ট, লেটার, এগুলো, এবং মানে বিভিন্ন এসে, স্মল শর্ট এসেস থাকে, বিভিন্ন প্রাসঙ্গিক সামাজিক টপিকের ওপরে তোমাকে লিখতে দেওয়া হয়। তুমি যদি অ্যানালিসিস করার ক্ষমতা না রাখো, তাহলে কিন্তু এটা মানে তুমি যে কোনো সার্ভিসে গিয়ে বলো বা সার্ভিস না করো, জীবনে ভবিষ্যতে তুমি যদি একটা মানে কোনো চাকরি নাও করো, তোমার কথার গুরুত্ব মানুষকে বোঝাতে পারবে না, তুমি নিজে স্ট্যান্ড করতে পারবে না। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। সিম্পল ধরুন, আমাদের বিডিও অফিসে প্রচুর বৃদ্ধ মানুষ আসেন, প্রতিবন্ধী মানুষ আসেন, বিভিন্ন প্রকল্পের জন্য তারা আসেন। তারা এসে যারা স্টাফ থাকে বাইরে থেকে হয়তো বললেন যে এই উনি কোনো প্রকল্প পাচ্ছেন না, প্রকল্পটা বন্ধ হয়ে গেছে। তাকে কোনো সে প্রথমেই তো ভিডিওর কাছে আসেন না, তিনি বাইরে এলেন, কেউ তাকে জিজ্ঞেস করলেন, তিনি হয়তো তাকে বললেন, কিন্তু তিনি স্যাটিসফাই হলেন না। তিনি কিন্তু আমার চেম্বারে আসলেন। কিন্তু আমি যখন তাকে বোঝালাম, আমি যখন তাকে বললাম যে আপনার এই ব্যাপার হয়েছে, আপনার স্কিমটা এরকম পর্যায়ে আছে, এইভাবে করলে আপনি পাবেন, বা উনি কিন্তু স্যাটিসফাই হয়ে, উনি হয়তো প্রকল্পের সুবিধাটা সেই মুহূর্তে আমি তাকে তুলে দিতে পারলাম না ওনাকে, কিন্তু আমি যে তাকে কমিউনিকেট করলাম, তার মতো করে তাকে বোঝাতে পারলাম, উনি কিন্তু স্যাটিসফাইড হয়ে উনি আমাকে ধন্যবাদ দিয়ে, উনি ভালোবাসা দিয়ে সেখান থেকে হাসতে হাসতে বেরিয়ে গেলেন। মানে যিনি অ্যাগ্রিপ্ট পার্সন, যিনি অ্যাগ্রিপ্ট হয়ে খুব অ্যাজিটেটেড হয়ে এসেছিলেন যে না আমি কেন পাচ্ছি না, আমি বঞ্চিত, মানুষ যখন আসছে বিডিও অফিসে, সে তো তার মানে সে কিছু থেকে একটা ডিপ্রাইভড, তার কিছু মানে অসুবিধা হচ্ছে সেটা বলতেই আসছে, কিন্তু সেই অসুবিধাটাকে রিড্রেস করতে হবে। আপনি সবসময় সলিউশন ইনস্ট্যান্ট করে দিতে পারবেন না, কিন্তু তার বাচন ক্ষমতার মাধ্যমে, তার বক্তব্য প্রকাশের মাধ্যমে, তাকে বোঝানো ক্ষমতার মাধ্যমে তাকে কনভিন্স করা, সেটা কিন্তু পসিবল, এবং সে আপনার কাছে অ্যাগ্রিপ্ট হয়ে এসেও হাসি মুখে বেরোতে পারে। এই যে স্ট্র্যাটেজি, এই ভিতটা কিন্তু তৈরি হয় ওই আমাদের বাংলা ইংরাজির যে মেনের ডেসক্রিপটিভের প্রিপারেশনের ওপরে। আপনি যত ভালো প্রিপারেশন নেবেন, যত ভালো লিখতে শিখবেন, মনের ভাবকে যত প্রকাশ করতে ভালো শিখবেন, তত বেশি আপনি আপনার কথা সমাজের কাছে রাখতে পারবেন, মানুষের কাছে রাখতে পারবেন, এবং আপনার গুরুত্ব সমাজের কাছে প্রতিষ্ঠা পাবে। একদমই তাই, এবং আমরা সেটার প্রতিফলন আমরা দেখতে পাই যখন আপনাদের মতো অফিসারদের কাছে মানুষজন যায় এবং তারা একটা পরিতৃপ্তির হাসি নিয়ে বেরিয়ে আসে। এবং আমরা দেখতে পাই যে অনেক ক্ষেত্রে বিডিও অফিসে গিয়ে অনেকের এক্সপিরিয়েন্স খুব খারাপ হয়, আবার কোনো কোনো বিডিও অফিসে গিয়ে সাধারণ মানুষের এক্সপিরিয়েন্স এতটাই ভালো হয়। এটার বোধহয় সিক্রেটটা এই ভালো ব্যবহার এবং ভালো কমিউনিকেশনের উপরে ডিপেন্ড করে, কারণ সমস্ত কাজ ইনস্ট্যান্ট তো হবে না।
তো আরেকটা ম্যাম খুব ইন্টারেস্টিং একটা মিথ, যেটা বিশেষ করে শহরের ছেলে মেয়েদের মধ্যে আমরা কম দেখেছি, কিন্তু গ্রামের ছেলে মেয়েদের মধ্যে এই একটা ধারণা বদ্ধমূল হয়ে থাকে যে ডাব্লিউবিসিএস যারা ক্র্যাক করে, যারা সফল হয়, তারা খুব মেধাবী হয়। কিন্তু আমরা দেখেছি যে আহ, আমরা যদি মেধাবী তার প্যারামিটারটা ওই গ্র্যাজুয়েশন কিংবা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের নম্বর বা সেখানকার মার্কসের বেসিসে ওই প্যারামিটারে যদি দেখি, যেটা সাধারণ মানুষ এই প্যারামিটারে ভেবে নেন, তো সেই প্যারামিটারের দিক থেকে যদি আমরা দেখার চেষ্টা করি যে এই জায়গাতে যারা খুব ভালো মার্কস পান বা সফল হন, তথাকথিতভাবে যারা প্রথম সারিতে থাকেন, তারাই কি সিভিল সার্ভিসে কোয়ালিফাই করেন, নাকি যারা সিভিল সার্ভিস পরীক্ষাটা ভালো করে প্রস্তুতি নেন এবং পরীক্ষার জন্য এফোর্ট দেন এবং সিস্টেম্যাটিক ভাবে প্রস্তুতি নেন, তারা সফল হন? এই জায়গায় আপনার অবজারভেশনটা কি ম্যাম? মানে আপনি যেটা বললেন যে গ্রামের প্রথমে যে শুরু করলেন যে গ্রামের মানে মানুষদের মধ্যে বা অ্যাসপিরেন্টদের মধ্যে একটা মিথ থাকে যে তারা শহর থেকে বেশি পায়। আমি বলবো আমি নিজে শহরের, কিন্তু গ্রামের মানুষের থেকে মানে চান্স পাওয়ার প্রবণতাটা বেশি। কারণটা আমি অ্যানালিসিস যেটা আমি করেছি, আজকে আমার 10 বছর হলো সার্ভিস হচ্ছে, বিভিন্ন ব্লকে কাজ করেছি, ঘোরার পর আমি সেটা আজকে বসে বলতে সমর্থ হচ্ছি। 10 বছর আগে হয়তো বলতে পারতাম না, নিজেও বুঝতে পারিনি। আমাদের প্রথম একটা সমীক্ষা বলছি, আমাদের যদি 100%-এর মধ্যে 90% কিন্তু গ্রাম থেকে আসে আমাদের সার্ভিসে, আর 90%ই হচ্ছে খুব মিডিওকার স্টুডেন্ট যারা কিন্তু ডাব্লিউবিসিএস ক্র্যাক করে। খুব 10% স্টুডেন্ট আছেন যারা খুব প্রথম থেকেই হাইফাই ছিলেন, মানে প্রথম থেকেই হাই লেভেলের মেরিটোরিয়াস এবং শহর থেকে এসেছেন। 90% কিন্তু মিডিওকার স্টুডেন্ট এবং গ্রাম থেকে আসা স্টুডেন্ট। এটা কিন্তু সবার জন্য, মানে যদি মিথ্যা থাকে এটা ভেঙে যাবে। আমি নিজে বলছি দায়িত্ব নিয়ে, এটা কিন্তু তোমরা অ্যানালিসিস করে দেখবে যদি ইনফরমেশন তোমাদের কাছে থেকে থাকে কিছু যে শহর থেকে বেশি পাচ্ছে বা মেরিটোরিয়াসটা বেশি পাচ্ছে, এটা ভুল ইনফরমেশন। দ্বিতীয়ত হচ্ছে গ্রামের মানে যারা স্টুডেন্ট আছে, গ্রামের যারা মানুষ আছে, তারা চারদিকে তারা বিভিন্ন তারা তাদের যে বড় হয়ে ওঠা, বিশেষ করে তারা যদি দরিদ্র ফ্যামিলি থেকে হয়, তারা যে মানে প্রতিবন্ধকতার মাধ্যমে বড় হয় না, তারা জীবনের ওই যে বিসিএস এর যে আসল শিক্ষাটা ওখানেই জীবন থেকেই পেয়ে যায়। মানে আমি নিজে যখন বিসিএস এর প্রিপারেশন নিয়েছি বা যখন ইন্টারভিউতে গেছি, ওখানে তো আর পড়া মানে অ্যানালিসিসটা তো মানে চেক করা হয় না, কার কে কত বেশি প্র্যাকটিক্যাল, সমাজকে কে বেশি প্র্যাকটিক্যালি চেনে। তখন আমার কোথাও সামাও মনে হয়েছে শহরের যারা স্টুডেন্ট এবং যারা তাদের কোনো প্রতিবন্ধকতা বেশি ফেস করতে হয়নি, তারা কিন্তু বেশ পিছিয়ে আছে। তারা সমাজে যারা সমাজে প্রতিবন্ধকতাকে ফেস করে নিজেকে সেই স্টেজের মধ্যে দিয়ে তুলে আজকে প্রিপারেশন করে জায়গাটা ইন্টারভিউ পর্যন্ত যেতে পেরেছে, তারা যেভাবে এক্সপ্রেস করতে পারছে নিজের মানে ফিলিংসটাকে, নিজেদের যে সমাজটাকে তারা যেভাবে অ্যানালিসিস করতে পারছে, যারা শহরের মানে স্টুডেন্ট আছে তারা কিন্তু সমাজটাকে সেভাবে অ্যানালিসিস করতে পারে না। আমি আজ থেকে 10 বছর আগে যখন চাকরিটা পাই, তখন কিন্তু আমি আমার অ্যানালিসিস সমাজের প্রতি অ্যানালিসিস কিন্তু এরকম গ্রো করেনি। কিন্তু আমি নিজে আজকে চাকরি করতে করতে গ্রামে গ্রামে ঘুরে আমি যেভাবে আপনাকে এক্সপ্রেস করতে পারছি না মনের মানে বিষয়টা, আমার মনে হয় আমি যদি ইন্টারভিউ বোর্ডেতে এইভাবে ইন্টারভিউয়ারের সামনে এক্সপ্রেস করতে পারতাম, আমি 5th র্যাঙ্ক করেছিলাম ওভারঅলে, আমি মনে হয় টপার হয়ে যেতে পারতাম। মানে এটা একটা অ্যাডভান্টেজ গ্রামের স্টুডেন্টদের জন্য, এবং যারা ব্যাক বেঞ্চার্স আছে বা যারা দরিদ্র ফ্যামিলি থেকে আসছে তাদের জন্য অ্যাডভান্টেজ। তারা এটাকে কাজে লাগাতে পারে, কারণ তারা স্ট্রাগল করছে, তারা স্ট্রাগলটাকে জানে এবং কিভাবে ওভারকাম করতে হয়। আর আমাদের সার্ভিসের এটাই লক্ষ্য যে স্ট্রাগল, যে কোনো স্ট্রাগল তোমার কাছে একটা হার্ডেল দিয়ে দেওয়া হবে, তোমাকে সেটা ওভারকাম করতে হবে। তার মানে যারা গ্রাম থেকে আসছে তারা তো এটা শিখেই আসছে, ইনবর্ন, তারা মানে তারা সমাজের কাছ থেকে, তারা প্রকৃতির কাছ থেকে এটা পেয়েই বড় হচ্ছে। কিন্তু আমরা যারা শহরের, যারা একদম প্রথম থেকে মেরিটোরিয়াস, তারা কোনো এই ডিসঅ্যাডভান্টেজের মধ্যে দিয়ে বড় হয়নি, প্রতিকূলতাকে কাটাতে হয়নি, তাই সমাজের প্রতি তাদের ধারণা খুব কম থাকে। আমাদের অনেকটা বুকিশ নলেজ, আমাদের অনেকটা বই পড়ে, খবর কাগজ পড়ে, টিভিতে অ্যানালিসিস শুনে বলতে হয়। আর নিজে ফেস করা না, নিজেকে সেই পরিস্থিতির মধ্যে থেকে নিজে ফেস করে যে বলতে পারবে, তার বলার মধ্যে এক্সপ্রেশনটাই আলাদা হবে। আপনি দেখেই বুঝতে পারবেন যে মানে উনি, এই মেয়েটি গেছে, এর মধ্যে দিয়ে গেছে এবং ভেবেছে। কিন্তু আমরা যখন
10 বছর আগে যখন যারা শহরের স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু তাদের বলার ভঙ্গিমায়, তাদের লেখাতে, শুধু বলাই বলবো না, ডেসক্রিপটিভ লেখাতেও তারা বুঝতে পারা যায় যে এ বই পড়ে লিখছে, এ ফেস করেনি, এ সেই মোমেন্টের মধ্যে দিয়ে যায়নি। এই ডিফারেন্সটা কিন্তু একদম, আমি বলছি যে গ্রামের পিছিয়ে পড়া মানুষ, মানে পিছিয়ে পড়া বলতে মানে আর্থিকভাবে পিছিয়ে পড়া যারা, তারা কিন্তু বেশি অ্যাডভান্টেজিয়াস এই সার্ভিসের জন্য। তারা যদি তাদের ওরিয়েন্টেশনটাকে, তাদের এক্সপিরিয়েন্সটাকে একটু চ্যানেলাইজ করে দিতে পারে না টেকনিক্যালি, মানে ইট উইল বি আ মানে গ্রেট সাকসেস ফর দেম। থ্যাংক ইউ ম্যাম। আমরা মোটামুটি আজকে এতক্ষণ ধরে ডাব্লিউবিসিএস পরীক্ষার প্রস্তুতির নানান দিক নিয়ে আলোচনা করলাম। আমি আজকে আমাদের এই অনুষ্ঠানের একদম প্রায় অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি। লাস্ট একটা বিষয় আমি আপনার কাছ থেকে বলতে পারেন যে যারা এই মুহূর্তে যারা ডাব্লিউবিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, এবং সামনেই যেহেতু 2024-এর ডাব্লিউবিসিএস এর প্রিলিমস রয়েছে এবং 2025-এরও প্রিলিমস পরীক্ষা আশা করা যাচ্ছে 2026-এই হবে, তো সেক্ষেত্রে এবারে একটা বড় অপরচুনিটির জায়গা রয়েছে যারা ডাব্লিউবিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য। আপনার সাজেশন এই মুহূর্তে কি থাকবে যেগুলো এই পিরিয়ডে স্টুডেন্টরা তারা ফলো করবে, এবং এটা ফলো করলে তাদের প্রিপারেশন জার্নিটা খুব সুন্দর হবে? আপনার অ্যাডভাইস এক্ষেত্রে কি থাকবে ম্যাম? আমি প্রথমেই বলবো, তোমরা যারা এবারে পরীক্ষায় বসতে চলেছো, প্রিলিমসটাকেই একমাত্র লক্ষ্য করবে। আমি মেন্স ইন্টারভিউর কথা ভাববো না এখন, প্রিলিমস তোমাদের একমাত্র লক্ষ্য। আর প্রিলিমসের মধ্যে লক্ষ্য হচ্ছে আমাকে কোয়ালিফাই করতে হবে। আমাকে, আমি যেটা আগেও বলেছি, শুধু কোয়ালিফাই করার জন্য যেটুকু পড়তে হবে শুধু সেটুকুই পড়তে হবে। প্রথমে হিস্ট্রি শুরু করবে, টেক্সট বই একদম ফার্স্ট টু লাস্ট পেজ পড়তে হবে, যে কোনো একটা করে টেক্সট বই প্রতিটা সাবজেক্টের নিয়ে পড়বে। আর হচ্ছে জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, মানে হিস্ট্রিটা তুমি 50-এর মধ্যে 48-49 টার্গেট করবে, জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্সেও তুমি 25 টার্গেট করবে। আর ম্যাথ সায়েন্স, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছে তারা প্রায় মানে 100% আনসার দিতে পারে। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসেন না তারা একটু কম দেয়, তারা কিন্তু অন্যগুলোতে মানে মেকআপ করে দেয়। আমাদের লক্ষ্য রাখতে হবে 130 to 140 যদি আমরা পাই, মার্কস স্কোর করতে পারি, তাহলে কিন্তু আমি কোয়ালিফাই করে যাব। আমরা 200-র কথা ভাববো না। আমি তোমাকে আগেই বলেছি যে প্রিলিমস মানে আমরা খালি হবে কোয়ালিফাইটা আমরা কিভাবে করবো। ওই 2.5 লক্ষ বা 2 লক্ষ থেকে আমাকে 5,000-এ আসতে হবে, আমি তাদের মধ্যে থেকে একজন হব। তো সেটা ভাবতে হবে। আর একটা ভাবতে হবে যে পরীক্ষার প্রিপারেশন তো ঠিক আছে, পরীক্ষার হলে বসার জন্য মানে কিছু টিপস আছে। তোমার মনে করো যে প্রথমেই আমাদের দেখবে ইংলিশ দিয়ে স্টার্ট হয়, পরীক্ষাটায় প্রথমে ইংলিশ থাকে। এবং আমি যেটা মানে আমি নিজেই ইংলিশটা প্রথমেই 1 থেকে 25টা ইংলিশ প্রশ্ন ওভারলুক করে 26 নম্বর প্রশ্ন থেকে করতে শুরু করেছিলাম। কারণ আমি যখন এই 10-10 ইয়ার্সের প্রশ্ন স্টাডি করেছিলাম প্রিলিমসের, তখন দেখেছিলাম ওই যে ইংলিশের যতই আমি উত্তর দিই না কেন, আমার যে উত্তরটা এমসিকিউতে আমার ঠিক বলে মনে হচ্ছে, আমি উত্তরে গিয়ে দেখছি সেটা অন্য উত্তর দেওয়া আছে। তার মানে কি ইংলিশের উত্তরগুলো মানে যে সবসময় যে তুমি প্রচুর ইংলিশের হয়তো সেই ইংলিশ নিয়ে পড়াশোনা করেছে, তারপরেও কিন্তু সেই উত্তর ঠিক হবে তার কোনো মানে নেই। তো আমার সাজেশন হচ্ছে তোমরা ইংলিশটাকে প্রথমে 1 থেকে 25টা প্রশ্ন ইংলিশ থাকে, আমি আমার মতো করে করেছিলাম, এটাকে কেউ মানে অন্যরকম ভাবে নেবে না। তো আমার যেহেতু আমার পার্সপেকশন জিজ্ঞেস করছেন, তো আমি এটাই বলছি, 1 থেকে 25 নম্বরটা স্কিপ করে প্রথমে 26 নম্বর থেকে তোমরা শুরু করো। করার পরে তোমার যখন সমস্ত হয়ে গেল, তারপরে তুমি 1 থেকে 25 তুমি মানে ইংলিশটাকে ধরো। কারণ ওটা কিন্তু নেগেটিভ মার্কিং হওয়ার চান্স খুব বেশি থাকে ইংলিশ, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। লোকে কি করে প্রথমে বেশিরভাগই সময়টা হ্যান্ডেল করতে পারে না, কারণ 1 নম্বর প্রশ্ন থেকে বলতে ভাবতে শুরু করে। ওই 25টা প্রশ্ন করতে গিয়ে তার 1 ঘন্টা চলে যায়, গিয়ে তার মধ্যে নেগেটিভ মার্কিং মানে মানে 1/3 নেগেটিভ মার্কিং নিয়ে অনেকটা নাম্বার কেটে যায়। তো আমাকে স্কোর করতে হবে। প্রিলিমসে বসা মানে স্কোর করা মেন্টালিটি নিয়ে বসতে হবে, কোয়ালিফাই করা মেন্টালিটি নিয়ে বসতে হবে। প্রিলিমসটা এইভাবে যদি তুমি করে নিতে পারো, তারপরে তোমার মেন্সের প্রিপারেশন তখন ভাববে। মেন্স ইন্টারভিউ কথা এখন ভাববেনই না। এখন যেহেতু তুমি প্রিলিমস দেখছো, আমি শুধু প্রিলিমসটাই বলবো, এইভাবে এগো, ইংলিশ স্কিপ করে 26 নম্বর প্রশ্ন থেকে পড়তে শুরু করো। হয়ে যাওয়ার পরে তুমি আবার 1 থেকে 25টা করো, সেখানে তুমি যদি 4টে বা 5টা প্রশ্ন উত্তর দিতে পারলে সেটা তোমার অ্যাডভান্টেজ। তোমার মেন লক্ষ্য হবে হিস্ট্রিটা আগে। হিস্ট্রিতে তুমি 50-এর মধ্যে 48টা করতে পারলে তুমি এত কনফিডেন্ট পাবে, আমি বলে দিচ্ছি শোনো, ইতিহাস যার বিসিএস তার, তুমি প্রিলিমস কোয়ালিফাই করবেই। আর আমার মনে হয় প্রিপারেশন যারা শুরু করছো তারা আগে ইতিহাস পড়তে শুরু করো,
এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ হবে, এটা টিপস। আর একটা কথা বলবো যে মানে এটা বিসিএস ক্র্যাক করার জন্য অসাধারণ মেধার দরকার হয় না, অসাধারণ ধৈর্যের দরকার হয়। তাই ধৈর্য ধরে এগিয়ে চলো, নিশ্চয়ই পারবে। থ্যাংক ইউ ম্যাম, অসাধারণ আজকের একটা সেশন হলো এবং এত সুন্দর করে সহজ সরল ভাবে অথচ খুব সুন্দরভাবে আপনি বুঝিয়ে দিলেন, যাতে করে যারা এই মুহূর্তে প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য এই সেশনটা সত্যি অনবদ্য হয়ে উঠলো। এবং আপনি প্রচন্ড ব্যস্ত, তার মাঝখানেও আমরা অনুরোধ করেছিলাম এবং আমাদের অনুরোধে আপনি এই যে আমাদের সময় দিলেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। থ্যাংক ইউ ম্যাম। নেক্সট অন্য কোনো সেশনে নিশ্চয়ই দেখা হবে। আর খুব ভালো থাকবেন। আর যারা আমাদের এই পডকাস্টটি দেখবেন তাদেরকেও আমরা অনেক ধন্যবাদ জানাই। নমস্কার। আজকের এই অনুষ্ঠানটা আমরা শেষ করছি। নমস্কার ম্যাম।